নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। গাজীপুর সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইনের ক্লাস শুরু হয়েছে আমাদের বর্তমান পরিস্থিতির জন্য। আমি গাজীপুর সিটি কলেজের তানজিয়া আফরোজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সহকারী অধ্যাপক। আশা করছি আমার ছাত্রছাত্রীরা ভালো আছে। আমি তোমাদের দোয়ায় মোটামুটি সুস্থ আছি, আর যোগাযোগ রেখেছি, কিন্তু আমাদের প্রথম বর্ষের সিলেবাস সমাপ্তির পরে আমাদের এই পরিস্থিতির কারণে আমাদের কিছু পড়াশোনার গ্যাপ হয়ে গিয়েছে। সেটা দূর করার জন্য আজকে এই ব্যবস্থা। তো আমার যতটুকু স্মরণ আছে যে আমি প্রথম পত্রের সিলেবাস প্রথম বর্ষের সমাপ্ত করেছি, এবং দ্বিতীয় আমাদের সিলেবাস যেটা আছে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা আমি পড়িয়েছি। প্রথম অধ্যায়টা পড়ানো হয়েছিল তোমাদেরকে, এবং তোমরা বই খুলে দেখতে পাবে যে হ্যাঁ এই পড়াগুলো পরিচিত। কাজেই আমি আজকে দ্বিতীয় পত্রের দ্বিতীয় বর্ষে যে দ্বিতীয় পত্র আমরা পড়াবো, সেই দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি আবারও বলছি, দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি আলোচনা করছি। এখন দ্বিতীয় অধ্যায়ে আছে দিল্লি সালতানাত যুগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় দিল্লি সালতানাত যুগ। দিল্লি সালতানাত যুগ। এই দিল্লি সালতানাত যুগের সময়কাল ছিল 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি সালতানাত যুগের সময়কাল ছিল 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাহলে 300 বছর বা 300 বছরেরও অধিক 300 বছরের অধিক সময় দিল্লি সালতানাত যুগ ব্যাপৃত ছিল, বা এতদিন এই যুগের শাসন চলেছে, এতদিন দিল্লি সালতানাত যুগ চলেছে। এখন দ্বিতীয় পত্রের যে শাসক তাদেরকে বলা হয়েছে সুলতান, তাদের উপাধি দেওয়া হয়েছে সুলতান। সুলতানদের যে শাসন, সেটাই শাসন বা শাসন কার্য, সেটাকেই বলা হয়েছে সালতানাত, দিল্লি সালতানাত। তাহলে সালতানাত যুগ 300 বছরের অধিক সময় ধরে আমরা পেয়েছি দিল্লি সালতানাত যুগ। এখন আমি দিল্লি সালতানাত যুগের একটি বংশ, দিল্লি সালতানাত যুগের শুধু একটি বংশ দাস বংশ। এই যে প্রথম আমি 1 নম্বর দিয়েছি দাস বংশ, দাস বা মামলুক বংশ। আমি দেখাচ্ছি যে দাস বা মামলুক বংশ। এখন এখানে 1 নম্বর আমি দিয়ে রেখেছি, কারণ 300 বছরের দিল্লি সালতানাত যুগের এতশো বছর ধরে শুধু এই দাস বংশই শাসন করে নাই। এই সময় 300 বছরের মধ্যে 5টি রাজবংশ শাসন করেছে। আমি বলে রাখি যে 5টি রাজবংশ শাসন করেছে। কয়টি রাজবংশ শাসন করেছে? তাহলে 5টি রাজবংশ শাসন করেছে। এই 5টি রাজবংশের প্রথম বংশ ছিল দাস বা মামলুক বংশ। তাহলে এই মামলুক বংশের শাসনকাল ছিল, দেখানোর জন্য তোমাদেরকে বলছি, 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল দাস বা মামলুক বংশের শাসনকাল। এখন বাদবাকি যে 5টি বংশের কথা আমি বললাম, এটা সহ 5টি, আরো 4টি দাস বংশ প্লাস আরো 4টি বংশ, সেটা হচ্ছে দাস বংশের শাসন। 90 সালের দাস বংশের শাসন শেষ হওয়ার পরে এসেছে খলজি বংশ।
আরো 4টি বংশের নাম আমি একটু বলে রাখছি যে খলজি বংশ, তুগলক, খলজি বংশের শাসনের পরে এসেছে তুগলক বংশ। খলজি বংশের শাসনের পরে এসেছে তুগলক বংশ। তুগলক বংশের শাসনের পরে এসেছে সৈয়দ বংশ এবং লাস্টলি আমরা দেখেছি বা পড়ব যে লোদি বংশ। লোদি। তাহলে আমরা দিল্লি সালতানাত যুগ, এই যে দিল্লি সালতানাত যুগ, এই অধ্যায়ে দিল্লি সালতানাত যুগ বা দ্বিতীয় অধ্যায় বা দিল্লি সালতানাত যুগ, এই অধ্যায়ে আমরা মোট 5টি বংশ, কয়টি বংশ? 5টি বংশের শাসনকাল পড়ব। কতশো বছরের ভিতরে? 300 বছরের ভিতরে আমরা 5টি বংশের শাসনকাল পড়ব বা জানব। এখন এই প্রথম বংশ আমি এখানে এই জন্য 1 নাম্বার দিয়েছি যে দাস বা মামলুক বংশ। দাস বা মামলুক বংশ। এখন দাস বলতে আমরা কৃতদাস, যে পৃথিবীতে পূর্বে আমরা দেখেছি অনেক আগে যে দাস ব্যবসার প্রচলন ছিল, যে হাটে বাজারে মানুষদেরকে কেনা বেচা করা হতো, সেই দাস বা দাস, কৃতদাস। এখন এই কৃতদাসকে তুর্কি ভাষায় বলা হয় মামলুক। তাহলে এই শব্দটা মামলুক, আমি আগেই বলেছি যে দাস বা মামলুক, দাস বা মামলুক একটা নতুন শব্দ। দাস আমাদের পরিচিত শব্দ, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মামলুক একটা নতুন শব্দ। এটি তুর্কি ভাষার শব্দ এবং তুর্কি ভাষায় এই শব্দের অর্থ কৃতদাস। তাহলে আমরা প্রথম বংশ পেয়েছি দাস বা মামলুক বংশ। তাহলে আমাদের দিল্লি সালতানাত যুগে আমাদের প্রথম বংশ অধ্যায় দিল্লি সালতানাত যুগ, এই বংশের প্রথম এই অধ্যায়ের প্রথম বংশ দিল্লি সালতানাত যুগের শাসন চলেছে 1206 থেকে 1290 সাল পর্যন্ত। 1206 সাল থেকে 1290 সাল পর্যন্ত। তাহলে সালটা কত? শুরু হয়েছে কত সালে? 1206। আমাদের এই সালতানাত যুগ শুরু 1206। তাহলে দাস বংশ 1206 থেকে শুরু হয়ে দাস বংশের শাসনটা, যেহেতু প্রথম বংশ, এই বংশের শাসনটা 90 সালে গিয়ে শেষ হয়েছে। 1290 সালে গিয়ে শেষ হয়েছে। কত সালে শেষ হয়েছে? 1290 সালে শেষ হয়েছে। এখন 1290 সালে দেখছি আমরা এখানে 1206 থেকে আমরা যদি হিসাব করি তাহলে এখানে 84 বছরে এখানে দাস বংশের মোট 11 জন শাসক, যেমন এই তথ্যগুলো, সংখ্যাগুলো বা ছোট ছোট সালগুলো একটু খেয়াল করে শুনতে হবে, মনোযোগ দিয়ে একটু টুকে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখছি যে এখানে 11 জন শাসক। যেমন প্রশ্ন হতে পারে যে দাস বংশের শাসনকাল কত বছর ছিল, এবং এই বংশে এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে যে এই বংশে কতজন শাসক শাসন করেছে। এটা হতে পারে যে কতজন শাসক কার্য পরিচালনা করেছে। তাহলে 11 জন শাসক। তাহলে আমরা এটা যদি পড়ে থাকি বা শুনে থাকি, আমরা ক্লাসটা শুনে থাকি, তাহলে আমরা পেয়ে যাব বা বলতে পারবো যে দাস বংশ ছিল প্রথম বংশ। দিল্লি সালতানাত যুগের প্রথম একটা বংশ ছিল। 5টি বংশের মধ্যে প্রথম একটি বংশ ছিল দাস বংশ, এবং দাস বংশের শাসন ছিল 84 বছর। এখানে মোট 11 জন শাসক শাসন কার্য পরিচালনা করেছে। এই গেল আমাদের দ্বিতীয় অধ্যায়ের দিল্লি সালতানাত যুগের দাস বংশের পরিচিতি, যে এই বংশটা কতদিন এবং বংশটা কি, বংশটার নাম। এখন এই দাস বংশের আজকে আমাদের যেটা নিয়ে আমরা আলোচনা করছি যে দাস বংশের শাসনকালে যে প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। আমরা নামটা হয়তো নতুন শুনেছি, বিশেষ করে এই টাইটেলটা, এই উপাধিটা আমরা নতুন শুনেছি, কিন্তু এই নামটা হয়তো আমরা শুনে থাকবো আশেপাশে আমরা বা
আমাদের পরিবার পরিজনের ভিতরে আমরা এই নামটা হয়তো শুনেছি, কিন্তু এই শব্দটা আমাদের কাছে অপরিচিত। এই শব্দটা আমাদের কাছে অপরিচিত আছে। এই শব্দটা আমাদের কাছে কি আছে? অপরিচিত আছে। তাহলে তিনি কে? তিনি হচ্ছে দাস বংশের, আমাদের আজকের বিষয় কি? দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। তাহলে দাস বংশের প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন আইবেক। আইবেক, কুতুবউদ্দিন আইবেক। তাহলে আমরা এখানে এই কুতুবউদ্দিন আইবেকের ব্যক্তিগত বা নিজস্ব তার একক শাসনকাল পাচ্ছি মাত্র 4 বছর। মাত্র 4 বছর ব্যক্তিগত শাসনকাল পাচ্ছি মাত্র 4 বছর। কত বছর? মাত্র 4 বছর। তাহলে আমরা একটা কমন সাল পেয়েছি যে সালতানাত যুগ শুরু হয়েছে 6 সালে। 6 সালে দাস বংশের শাসনকালও শুরু হয়েছে 6 সালে। আবার কুতুবউদ্দিন আইবেকের শাসনকালও শুরু হয়েছে 6 সালে। একটা কমন সাল আমরা পেয়ে গেলাম। কিন্তু কুতুবউদ্দিন আইবেকের ব্যক্তিগত শাসনকাল হচ্ছে মাত্র 4 বছর, 1206 থেকে 1210। 1206 থেকে 1210 কত বছর? 4 বছর। 1206 থেকে 1210 4 বছর। এখানে বলে রাখা ভালো যে তার যে 10 সালে যে তার শাসনকাল শেষ হয়েছে, এই সময় তিনি 10 সালে তিনি তার মৃত্যুর কথাটা একটু বলছি আগে বলে রাখছি যে তিনি 6 সালে এসেছেন, শাসনকার্য পরিচালনা করেছেন, এটা আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু 10 সালে একটা যে মর্মান্তিক দুর্ঘটনার মাধ্যমে তার শাসনকালটা শেষ হয়েছে, সেটা হচ্ছে তিনি পোলো খেলতে গিয়েছিলেন। যে পোলো খেলা বলা হয়েছে যে পোলো খেলতে গিয়ে অশ্বপৃষ্ঠ থেকে, মানে ঘোড়ার পেট থেকে পড়ে গিয়েছিলেন। ঘোড়ার পেট থেকে পড়ে গিয়ে তিনি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এভাবে তার শাসনকালটা শেষ হয়েছে। 10 সালে শাসনকালটা শেষ হয়েছে, এটা আগেই জেনে রাখলাম আমরা। এখন এই যে আমরা অপরিচিত একটা শব্দ আইবেক, আইবেক শব্দটা সম্পর্কে আমরা একটু জানব যে তুর্কি ভাষায় আইবেক শব্দের অর্থ চন্দ্র দেবতা। অর্থটা কি? চন্দ্র দেবতা। শব্দটা কি? চন্দ্র দেবতা। ঐতিহাসিক ডব্লিউ হেই মনে করেন যে চন্দ্র গ্রহণকালে তিনি জন্মেছিলেন বলে তাকে এই নামকরণ করা হয়েছে বা আইবেক বলা হয়েছে। আইবেক বলা হয়েছে, চন্দ্রগ্রহণকালে তিনি জন্মেছেন দেখে তাকে বলা হয়েছে আইবেক। আমরা একটু এটা জেনে রাখবো, একটু মনোযোগ দিয়ে জেনে রাখবো, কারণ বা মনে রাখবো, কারণ এরকম প্রশ্ন হতে পারে বা থাকতে পারে যে আইবেক শব্দের অর্থ কি এবং কেন এই ধরনের নামকরণ করা হয়েছে বা আইবেক কেন নাম দেওয়া হয়েছে। তাহলে আমরা বলে দেব, জানা থাকলে আমরা বলে দিতে পারছি যে মনে করা হয়ে থাকে যে আইবেক শব্দের অর্থ চন্দ্র দেবতা। চন্দ্রগ্রহণকালে তিনি জন্মেছিলেন দেখে বলা হয়েছে তিনি আইবেক বা চন্দ্র দেবতা বা চন্দ্রগ্রহণকালে তিনি জন্মেছিলেন, এটা আমরা বলে দিতে পারবো। তাহলে আইবেক সম্পর্কে আমরা জেনে গেলাম। আরেক অর্থে আরেকভাবে বলা যায়, আরেক মতে বলা যায়, আরেকটি মত আছে যে অনেকে মনে করে থাকেন আর অন্যান্যরা মনে করে থাকেন যে তার বাম হাতের কনিষ্ঠ আঙুলটা বাঁকা বা ভাঙা ছিল, বক্র, যেটাকে বলা হয়েছে বাঁকা বা বক্র বা ভাঙা ছিল বা বক্র ছিল দেখে তাকে বলা হয়েছে আইবেক। আইবেক শব্দের অর্থ বা আইবেক শব্দের অর্থ ভাঙা বা বাঁকা। তাহলে এই জন্য অনেকে মনে করে থাকেন যে তার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলটা বা অঙ্গুলিটা ভাঙা ছিল বা বক্র ছিল দেখে তাকে বলা হয়েছে আইবেক, তাকে বলা হতো আইবেক। এই পেয়ে গেলাম আমরা কেন তাকে আইবেক বলা হয়েছে। এখন আমরা তার প্রাথমিক জীবন, কুতুবউদ্দিন আইবেকের প্রাথমিক জীবন সম্পর্কে আমরা জানব। প্রাথমিক জীবনে তিনি বাল্যকালে, প্রথম জীবন
জীবনে বাল্যকাল যেটা প্রাথমিক জীবনের ভিতরে আমরা পাবো, বাল্যকালে তিনি কৃতদাস হিসেবে বিক্রি হয়েছিলেন। নিশাপুর একটি জায়গার নাম, একটি অঞ্চল, সেই নিশাপুরের কাজীর দায়িত্বে যিনি পালন করতেন ফখরুদ্দীন, নামটি আবার একটু খেয়াল করতে হবে, ফখরুদ্দীন আব্দুল আজিজ কুফি। ফখরুদ্দীন আব্দুল আজিজ কুফি তাকে ক্রয় করে নিয়েছিলেন। কাকে ক্রয় করে নিয়েছিলেন? কুতুবউদ্দিন আইবেককে। এই ব্যক্তিকে ক্রয় করে নিয়েছিলেন, কুতুবউদ্দিন আইবেককে ক্রয় করে নিয়েছিলেন দাস হিসেবে। এবং এই কাজী ফখরুদ্দীন তাকে তার নিজ পুত্রদের সাথে ধর্মীয় এবং সামরিক শিক্ষা, কোন শিক্ষা? ধর্মীয় এবং সামরিক শিক্ষায় শিক্ষিত করে তোলেন। ধর্মীয় এবং সামরিক শিক্ষায় শিক্ষিত করে তোলেন। কিন্তু কাজীর মৃত্যুর পরে, কাজী যখন মারা যায়, মৃত্যু ঘটে, তখন কাজীর পুত্ররা, ছেলেরা কুতুবউদ্দিন আইবেককে আরেকজন দাস ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। ওই দাস ব্যবসায়ী তাকে গজনীতে নিয়ে আসে। কোথায় নিয়ে আসে? গজনীতে নিয়ে আসে। কোথায় নিয়ে আসে? গজনী নামক স্থানে নিয়ে আসে। তাহলে গজনীটা কোথায়? আমরা জানি আফগানিস্তানে গজনী, আর ভারতবর্ষ, আমরা দ্বিতীয় পত্রে ভারতবর্ষ সম্পর্কে, দিল্লির যে পড়ছি, ভারতবর্ষের সম্পর্কে পড়ছি। তাহলে ভারতবর্ষটা বলে রাখি এখানে যে তৎকালীন ভারতবর্ষটা আফগানিস্তান, পাকিস্তান এবং ভারত, বর্তমান ভারত, এই অঞ্চল, বৃহত্তর অঞ্চলগুলো নিয়ে একসাথে ছিল ভারতবর্ষ। সেখানকার আফগানিস্তানে ছিল কি? গজনী। এই নামটা কি? গজনী। তাহলে নামটা লিখে দেই, গজনী। গজনীতে নিয়ে আসে। গজনীতে নিয়ে আসার পর মোহাম্মদ ঘুরি নামে ঘুর অধিপতি তাকে ক্রয় করে নেয়। এখানে আমরা আরেকটা নাম পেলাম, মোহাম্মদ ঘুরি। ঘুরি কে ছিলেন? তাহলে ঘুরি ছিলেন ঘুর রাজ্যের অধিপতি। ঘুরি কে ছিলেন? ঘুর রাজ্যের অধিপতি। ঘুর একটা অঞ্চল, ঘুর একটা জায়গা। ঘুর নামটা কোথা থেকে এসেছে? একটা জায়গা থেকে, জায়গার নাম থেকে আমরা পেয়েছি। এটাকে কোথা থেকে পেয়েছি? একটা জায়গার নাম থেকে পেয়েছি। এখন ঘুর অঞ্চলটা আমি একটু বলে রাখি যে ঘুর অঞ্চলটা ছিল হিরাতের পার্শ্ববর্তী অঞ্চল, পার্বত্য এলাকা। সেটা ছিল ঘুর রাজ্য, গজনী এবং হিরাতের মধ্যবর্তী যে পার্বত্য অঞ্চল ছিল, সেই জায়গাটাকে বলা হয়েছে ঘুর রাজ্য। সেই ঘুর রাজ্যের অধিপতি ছিলেন মোহাম্মদ ঘুরি। এই ঘুরি তাকে ক্রয় করে নেন। এবং কুতুবউদ্দিন আইবেক দেখতে অতটা সুশ্রী না হলেও তার গুণাবলী এবং যোগ্যতা প্রকাশ পেয়েছিল। তার যোগ্যতা এবং গুণাবলী ছিল দেখে খুব সহজেই তার যোগ্যতার বলে মোহাম্মদ ঘুরির দৃষ্টি আকর্ষণ করেন। এবং কিছুদিনের মধ্যে তিনি কুতুবউদ্দিন আইবেককে আমির-ই-আখুর, মোহাম্মদ ঘুরি তাকে আমির-ই-আখুর নামে যে পদ, সেই পদের দায়িত্ব দিয়েছিলেন। এখন বলে রাখা ভালো যে আমির-ই-আখুর পদটা হচ্ছে একটি অশ্বশালার দায়িত্ব, প্রধানের দায়িত্ব, অশ্বশালার বা ঘোড়শালার প্রধানের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছেন। এখন ঘুরির প্রতিনিধি হিসেবে প্রাথমিক জীবন, তারপর ঘুরির প্রতিনিধি হিসেবে কুতুবউদ্দিন আইবেক তরাইনের যুদ্ধে, আমরা জানি যে ঘুরির আমলে, ঘুরির শাসনকালে তরাইনের যুদ্ধ, প্রথম এবং দ্বিতীয় দুটো যুদ্ধ হয়েছে। 1191 পরপর 1192, এই 2 বছরে। প্রথম বছর 1191,
পরবর্তীতে 1192 পরের বছর 92-এ দুটো যুদ্ধ হয়েছে, তরাইনের যুদ্ধ, এবং প্রথম দুটি যুদ্ধে কুতুবউদ্দিন আইবেক তাকে অনুসরণ করেছে, তার বাধ্যতা প্রকাশ করেছে। এবং দ্বিতীয় যুদ্ধের পর কুতুবউদ্দিন আইবেককে তরাইনের যুদ্ধের পর সেখানকার দায়িত্বপ্রাপ্ত হিসেবে নিয়োগ করেছে, সেই অঞ্চলের দায়িত্ব দিয়েছিলেন। এছাড়া এই ঘুরির প্রতিনিধি থাকাকালীন অবস্থায় দিল্লি, মিরাট, কোইল, হানসি জায়গাগুলো কি? দিল্লি, মিরাট, কোইল, হানসি এই অঞ্চলগুলো দখল করে। তাহলে ঘুরির প্রতিনিধি হিসেবে কিছু অঞ্চল দখল করে কুতুবউদ্দিন আইবেক, কি সেটা? দিল্লি, মিরাট, কোইল, হানসি এই অঞ্চলগুলো দখল করে। এখন এই নামগুলো আমাদের কাছে নতুন মনে হচ্ছে, এই কারণে এই নামগুলোর পিছনে আমরা যখন বই খুলব, সে বইয়ের নিচে যখন বইয়ে এই লাইনগুলো, এই শব্দগুলো পাবো, সেই শব্দের নিচে যদি আমরা একটু ইন্ডিকেট করে রাখতে পারি তাহলে সহজেই আমাদের চোখে পড়বে বই খুললে, এবং আমরা সেটা সহজেই মনে রাখতে পারবো। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা এটাই বলা যে তোমরা সেটা একটু ইন্ডিকেট করে রাখার চেষ্টা করবে, তাহলে সহজেই আয়ত্তে আনা যাবে, বা বইটা খুললেই সেটা চোখে পড়বে, অঞ্চলগুলোর নাম চোখে পড়বে। এছাড়াও কনৌজ এবং গুজরাট এই অঞ্চলগুলো দখল করেছেন। এরপরে বারাণসী, বাদায়ুন, মাহোবা, কালিঞ্জ, মাহোবা, কালিঞ্জ এই জায়গাগুলো, এই অঞ্চলগুলো দখল করেছে। তাহলে কুতুবউদ্দিন আইবেক ঘুরির প্রতিনিধি থাকাকালীন অবস্থায় এত কৃতিত্বের পরিচয় দিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে তিনি যোগ্যতা বা পারদর্শিতার পরিচয় তিনি দিয়েছেন। এছাড়া মোহাম্মদ ঘুরির প্রতিনিধি কুতুবউদ্দিন আইবেক, এবং আইবেকের প্রতিনিধি ছিলেন বখতিয়ার খলজি, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, যে নামটা আমরা স্কুল জীবনে শুনেছি, আমাদের ইতিহাস বইয়ে আমরা হয়তো পেয়েছি যে বাংলা বিজয়কারী, যেটা বাংলা সর্বপ্রথম মুসলিম বাংলা বিজয় করেছেন, সেটা হচ্ছে বখতিয়ার খলজি, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তাহলে কুতুবউদ্দিন আইবেকের প্রতিনিধি বখতিয়ার খলজি বাংলা এবং বিহার জয় করেন। এই সময়ে বাংলা এবং বিহার জয় করেন। ঘুরির প্রতিনিধি থাকাকালীন অবস্থাতেই তার প্রতিনিধি আবার এই জায়গা দুটো দখল করেছিলেন। এরপরে আমরা পাচ্ছি ঘুরির মৃত্যুর পরে, ঘুরি নিঃসন্তান ছিলেন, এবং ঘুরির মৃত্যুর পরে তার অন্যান্য অঞ্চলের শাসনকর্তারা তার যোগ্য প্রতিনিধি কুতুবউদ্দিন আইবেককে 1206 সালে দিল্লির অধিপতি করেন। দিল্লির সালতানাত যুগের রাজবংশের অধিপতি বা শাসক হিসেবে, সুলতান হিসেবে ঘোষণা করেন। এবং তিনি সুলতান হওয়ার পরে মোহাম্মদ ঘুরির অন্যান্য অঞ্চলের যে প্রতিনিধি ছিলেন, অন্যান্য অঞ্চলের প্রতিনিধি বা শাসনকর্তা, যেমন কিরমানের শাসনকর্তা তাজউদ্দিন ইয়ালদুস, নামটা আবারও বলছি কারণ এই নামগুলো একটু টাইটেলগুলো অপরিচিত। তাজউদ্দিন ইয়ালদুস, তাজ উদ্দিন নামটা আমাদের পরিচিত হলেও কিন্তু ইয়ালদুস টাইটেলটা আমাদের একটু অপরিচিত, ইয়ালদুস। এবং সিন্ধু ও উজ এই দুইটি স্থানের শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচা তার মোহাম্মদ ঘুরির মৃত্যুর পরে কুতুবউদ্দিন আইবেক সুলতান হলে তার প্রতিদ্বন্দ্বিতা করে, কুতুবউদ্দিন আইবেকের প্রতিদ্বন্দ্বিতা তারা করতে থাকে। এ সময় কুতুবউদ্দিন আইবেক তাদেরকে পদানত করেন, তাদেরকে পরাজিত করেন একজনকে, এবং আরেকজনকে আনুগত্য প্রকাশে বাধ্য করেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি কুতুবউদ্দিন আইবেক সুশাসক ছিলেন। কেমন শাসক ছিলেন তিনি? সুশাসক ছিলেন। ঐতিহাসিকরা বলে থাকে যে তিনি এমন শুধু শাসন করেছেন, সুবিচারক ছিলেন, কখনো নিচতার পরিচয় দেননি তিনি। এবং তার সময়ে
রাষ্ট্রীয় যে ধনাগার ছিল, কোষাগার, সেই কোষাগারে কোনো প্রহরীর প্রয়োজন ছিল না এবং মেষপালক যেটা ছিল, মেষপালকের জন্য কোনো রাখালের প্রয়োজন, মেষপাল যেটা ছিল সেটার জন্য কোনো রাখালের প্রয়োজন হতো না, রাখাল দরকার ছিল না। এত সুন্দর শাসন বা সুন্দরভাবে তিনি শাসনকার্য পরিচালনা করেছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি তিনি সুবিচারক। কেমন বিচার করতেন তিনি? ন্যায়পরায়ণ বিচার করতেন, ন্যায় পক্ষপাতী হয়ে তিনি বিচার করতেন। ন্যায়ের প্রতি তার দৃষ্টি ছিল, ন্যায় বিচারক ছিলেন। তিনি কেমন ছিলেন? ন্যায় বিচারক ছিলেন। সবাই তার কাছে সমান ছিল এবং ধনী দরিদ্র সবাই সমান ছিল এবং তার পতাকা তলে ঘুড়ি, খলজি, তুর্কি, যেহেতু তিনি জাতিতে তুর্কি ছিলেন, কুতুবউদ্দিন আইবেক জাতিতে তুর্কি ছিলেন এবং এই কুতুবউদ্দিন আইবেকের আমলে তিনি, তার ন্যায়পরায়ণতা এরকম ছিল যে তিনি তুর্কি, তার পতাকা তলে তুর্কি, ঘুড়ি, খলজি, খোরাসানি এই সৈন্যরা সমবেত হয়েছিল, তার আনুগত্য প্রকাশ করেছিল, তিনি তাদেরকে সমান চোখে দেখতেন। এরপর তার বদান্যতা, তার উদারতা বলা যায়, এর ক্ষেত্রে উদারতাও বলতে পারি যে বদান্যতা এবং উদারতা। তিনি উদার ছিলেন, উদার মনের শাসক ছিলেন এবং তিনি বলা হয়েছে যে, যেটা তার ক্ষেত্রে উল্লেখযোগ্য একটা তথ্য পেয়েছি আমরা ইতিহাস থেকে, যে তিনি 1 লক্ষ টাকা করে দৈনিক দান করতেন। এই জন্য তাকে লক্ষ টাকা দানকারী বা লাখ বক্স উপাধি দেওয়া হয়েছে। তাকে কি বলা হতো? লাখ বক্স। কি বলা হতো তাকে? লাখ বক্স বা লক্ষ টাকা দানকারী। এই তিনি উদার ছিলেন। ধর্ম প্রবণতা, তিনি ধার্মিক মুসলমান ছিলেন, ধর্মের প্রতি তার অনুরাগ ছিল, ধার্মিক মুসলমান ছিলেন এবং আলেম উলামাদেরকে তিনি অনেক সহায়তা দান, পৃষ্ঠপোষকতা দান করেছেন, সহায়তা করেছেন, পৃষ্ঠপোষকতা দিয়েছেন, আলেম উলামাদেরকে তিনি পৃষ্ঠপোষকতা দিয়েছেন। এখন লাস্ট যে বিষয়, নিয়ে স্থাপত্য শিল্প। তিনি স্থাপত্য শিল্পেও পারদর্শিতার পরিচয় দিয়েছেন, খ্যাতির পরিচয় দিয়েছেন এবং বিখ্যাত স্থাপত্য নির্মাণ করেছেন কিছু। তার মধ্যে কুতুব মিনার, দিল্লির কুতুব মিনার বিখ্যাত হয়ে আছে এবং পৃথিবীর বিভিন্ন পর্যটক এখনো পর্যন্ত ভারতে আসেন, ভারতে এসে এই কুতুব মিনার দেখার জন্য সেখানে পাড়ি জমায় বা ভিড় করে, সেখানে দেখে তারপরে সেই সম্পর্কে জ্ঞান লাভ করে বা দেখতে আসে বিভিন্ন পর্যটকরা। আচ্ছা, এখন স্থাপত্য শিল্পে এই কুতুব মিনারের আগেও তিনি ঘুড়ির প্রতিনিধি থাকাকালীন অবস্থায় তিনি 1191-92 খ্রিস্টাব্দে দিল্লিতে কুয়াতুল ইসলাম, এটার একটা অর্থ আছে যে ইসলামের শক্তি। কুয়াতুল ইসলাম অর্থ ইসলামের শক্তি। অনেক সময় এই অর্থগুলো প্রয়োজন আমরা খুব একটা পড়ি না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আজকাল বিভিন্ন সময় বিভিন্ন শব্দের অর্থ, যে আরবি ছোট ছোট শব্দগুলো আমাদের বইয়ে আমরা পেয়েছি, তার মধ্যে কিছু কিছু শব্দের অর্থ অনেক সময় পরীক্ষার প্রশ্নে চলে আসে যে অমুক শব্দের অর্থ কী, যার কারণে আমি বলে দিচ্ছি বা আমরা একটু পড়ে নিব যে কুয়াতুল ইসলাম নামে একটা মসজিদ তৈরি করেছিলেন, সেটার নাম ছিল কুয়াতুল ইসলাম এবং কুয়াতুল ইসলাম শব্দের অর্থ ইসলামের শক্তি। এছাড়া আজমিরে তিনি আড়াই দিনকা ঝোপড়া নামে আরেকটি মসজিদ নির্মাণ করেছিলেন এবং আড়াই দিনকা ঝোপড়া নামকরণ করা হয়েছে, বলা হয়ে থাকে যে তিনি মাত্র আড়াই দিন সময় ব্যয় করে এই মসজিদটি নির্মাণ করেছিলেন দেখে এটাকে বলা হয়েছে আড়াই দিনকা ঝোপড়া। তাহলে আমরা দুইটা একটু অপরিচিত নাম শুনলাম, একটা কুয়াতুল ইসলাম আর একটা আড়াই দিনকা ঝোপড়া। তাহলে আমরা এই বিষয়ে দ্বিতীয় পত্রে ভারতবর্ষের ইতিহাস, দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস, দ্বিতীয় পত্র এখানে ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে আমরা পড়ছি। ভারতবর্ষের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় আমরা পেয়েছি দিল্লি সালতানাত যুগ এবং সালতানাত যুগে দাসবংশে আমরা
পেলাম স্থাপত্য, স্থাপত্যে আমরা দাস বংশের কুতুবউদ্দিন আইবেক, সেই আইবেকের স্থাপত্যে আমরা দেখলাম যে আড়াই দিন কা ঝোপড়া, দিল্লিতে আড়াই দিন কা ঝোপড়া নামে একটা মসজিদ নির্মাণ করেছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থাপত্য সেটা কুতুব মিনার। একটু আগেই বলেছি যে দিল্লিতে যে পর্যটন আকৃষ্ট স্থান কুতুব মিনার, সেই মিনারটা তিনি তৈরি করেছেন। সেটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো, কারণ এই সম্পর্কে ছোট ছোট কিছু অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে বা উদ্দীপক থেকেও প্রয়োগমূলক প্রশ্ন থাকতে পারে বা উচ্চতর দক্ষতারও বিভিন্ন প্রশ্ন এখানে সেট করা হতে পারে এই কুতুব মিনারের মধ্যে। তাহলে স্থাপত্যের ভিতরে আমরা পাচ্ছি কুতুব মিনার। তাহলে কুতুব মিনার তৈরি করা হয়েছিল 1199 খ্রিস্টাব্দে। যদিও তিনি এটা তৈরি করা শুরু করেছেন, আর পরবর্তী শাসক কুতুবউদ্দিন আইবেকের পরবর্তী শাসক ইলতুৎমিশ, দাস বংশের আরেকজন শাসক। তারপরে কুতুবউদ্দিনের পরে যে শাসক এসেছেন ইলতুৎমিশ, তার পরবর্তী শাসক এসে এই কুতুব মিনারের কাজ সমাপ্ত করেছেন। তাহলে এই কুতুব মিনার তৈরি করা হয়েছিল 1199 সালে শুরু হয়েছিল, এবং এই কুতুব মিনারের উচ্চতা ছিল 300 ফুট, এবং এই মিনারটি 60টি স্তরে বিভক্ত ছিল। এই মিনারটির স্তর ছিল 60টি। বর্তমানে এই মিনারের 2টি স্তর ভেঙে গিয়েছে এবং বর্তমান উচ্চতা আছে 220 ফুট, এবং এই মিনারের সর্বোচ্চ চূড়ায় ওঠার জন্য 379টি পেঁচানো ভিতর দিয়ে এই মিনারের ভিতরে পেঁচিয়ে সর্বোচ্চ চূড়ায় ওঠার জন্য পেঁচানো 379টি ধাপ বিশিষ্ট সিঁড়ি রয়েছে। এবং বলা হয়ে থাকে যে এই কুতুব মিনারের প্রাচীরের গায়ে কোরআনের আয়াত লিপিবদ্ধ আছে। প্রাচীরের গায়ে কোরআনের আয়াত লিপিবদ্ধ আছে, লেখা রয়েছে। এবং এই কুতুব মিনার 2টি কারণে ব্যবহার করা হতো। একটা হচ্ছে আজানের মিনার, আজান দেওয়ার ধ্বনি প্রকাশের জন্য এটা ব্যবহৃত হয়েছে। আরেকটা বিজয়, তার রাজ্য জয়ের স্মারক হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এটার নামকরণ সম্পর্কে একটা ধারণা আছে যে অনেকে মনে করে থাকেন যে যেহেতু তার নাম কুতুবউদ্দিন আইবেক, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কুতুব মিনার। তার নিজের নামে হয়তো এটার নামকরণ করা হয়েছে কুতুব মিনার, কিন্তু আসলে বিষয়টা তার না। এটা তার এই নামে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামে একজন সুফি সাধক ছিলেন ওই আমলে, এবং সেই সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার নামের সাথে অনেকটা মিলে গিয়েছে যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই ব্যক্তির নাম অনুযায়ী এই মিনারের নামকরণ করা হয়েছিল কুতুব মিনার। তাহলে আমরা কুতুব মিনার সম্পর্কে জেনে গেলাম, বিস্তারিত বর্ণনা পেয়ে গেলাম। এছাড়া কুতুবউদ্দিন আইবেকের বংশ, শাসনকাল, তার প্রাথমিক জীবন, তার অর্থ, তার বদান্যতা, যেমন লাখ বক্স বলে একটা উপাধি দেওয়া হয়েছে তাকে, তারপর ঘড়ির প্রতিনিধি হিসেবে তার কাজ, মানে কোনোটাই চালনা নয়, কোনোটাই গুরুত্ব কম দেওয়া যাবে না। সবগুলো শিরোনামই তোমাদের সুন্দরভাবে মনে রাখতে হবে এবং সুন্দরভাবে এটা আয়ত্ত করতে হবে। একবার দেখবে, একবার এটা পুরোটা রিডিং পড়বে, এরপরে যেটা উল্লেখযোগ্য তথ্য আছে বা স্থান আছে, অনেকগুলো অপরিচিত স্থানের নাম বলেছি, অনেকগুলো ব্যক্তির নাম বলেছি। এই নামগুলো যদি একটু ছোট ছোট করে ইন্ডিকেট করে রাখা যায়, বইয়ে বা খাতায় নোট করে রাখা যায়, তাহলে এটা আয়ত্ত করতে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় অধ্যায়, যেহেতু আমরা প্রথম অধ্যায়ে আমরা শেষ করেছি
ভারতবর্ষের পরিচিতি, ভারতবর্ষের পরিচিতি বা মুসলিম রাজ্য প্রতিষ্ঠা, ভারতবর্ষ মুসলিম রাজ্যের প্রতিষ্ঠা বা শাসন কার্য পরিচালনাটা শেষ করেছি। দ্বিতীয় অধ্যায়ে দিল্লি সালতানাত যুগ শেষ করলাম এবং আজকে আমাদের সালতানাত যুগের 5টি বংশের একটা বংশ দাস বংশ, দাস বা কামরূপ বংশ, সেটা প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক এবং আইবেকের শাসনকাল সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো আশা করি তোমরা এটা বাসায় পড়বে বা পরবর্তী বই পড়াগুলো তোমরা একটু উল্টিয়ে দেখবে, রিডিং করবে, কারণ আমরা এখন বাসায় বসে আছি আর আমরা বাইরে বেশি বের হবো না, বাসায় থাকবো, পড়াশোনা করব। আর ভালোভাবে তোমরা স্বাস্থ্য সম্পর্কে স্বাস্থ্য সচেতনভাবে থাকবে এবং কিছুক্ষণ পরপর হাত ধুবে এবং সবাই সুস্থ সুন্দর থাকবে।